This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাজ্যে জোর কদমে চলছে এসআইআর এর ফর্ম বিলির কাজ। আজ রাত ৮টা অবধি কত এনুমারেশন ফর্ম বিলি হয়েছে জানবো আমাদের প্রতিনিধি শ্রাবন্তী থেকে। শ্রাবন্তী, দেখো ৭,৬৬,০০,০০০-এরও বেশি ভোটার রয়েছেন। সেক্ষেত্রে ইতিমধ্যেই এক সপ্তাহ হয়নি, তার মধ্যেই ৪ কোটিরও বেশি এনুমারেশন ফর্ম বিলির কাজ সমাপ্ত হয়েছে। অর্থাৎ প্রায় অর্ধেকেরও বেশি ভোটারের বাড়িতে পৌঁছে গেছে এনুমারেশন ফর্ম। একই সঙ্গে অনলাইনেও আজকে সকাল থেকে শুরু হয়েছে এনুমারেশন ফর্মের অনলাইনেও ফিল আপ করা যাবে, যদি অনলাইনে আলাদা করে এখনো পর্যন্ত তথ্য দেয়নি নির্বাচন কমিশন। যে ১২টি রাজ্যে এই মুহূর্তে এসআইআর লাগু হয়েছে তার মধ্যে সবচেয়ে এগিয়ে এনুমারেশন ফর্ম বিলির কাজে এই রাজ্য। বেশ, ধন্যবাদ শ্রাবন্তী। ২০০২ এর ভোটার তালিকায় নাম আছে কি নেই এই নিয়ে তথ্য তালাশের শেষ নেই। এর মাঝেই হুগলির চুচুড়ায় এসআইআর ফর্ম নিলেন ১০২ বছরের প্রিয়বালা কুণ্ডু। জন্ম ১৯২৩ সালে। গত কয়েক বছর ভোট দেওয়া হয়নি, নাম বাদ গিয়েছিল তালিকা থেকে। কিন্তু ২০০২ এর তালিকায় নাম আছে শতায়ু প্রিয়বালা কুণ্ডু। কানে ভালো শুনতে পান না, কিন্তু ভোট নিয়ে এখনো আগ্রহ আছে। তাই বিএলও যখন এসআইআর ফর্ম দিলেন, প্রিয়বালা দেবী হাসি মুখে সেটা নিলেন। বাড়িতে বসেই ভোট দেন। এবারও ভোট দিতে চান প্রিয়বালা। শতায়ু ভোটারের হাতে ফর্ম তুলে দিয়ে খুশি দিয়ে। কি বলে গেল আপনাকে? এটা আমার ভোট দিতে দেব। কতদিন ধরে ভোট দিচ্ছেন এখানে? অনেক বছর। ভোট দিতে এখনো যান? ভোট দিতে যান? হ্যাঁ, দেখছি না, সব জায়গায় ভোট দিছি। আমি সত্যি এটা জীবনে অনেক আনন্দিত হলাম যে ওনাকে আমি ফর্মটা দিলাম, উনি আমার হাত থেকেই নিলেন। এর জন্য সত্যি আমি খুব খুশি। আমি চাই উনি আরো অনেক বছর বাঁচুন। না, ওনাকে বুঝিয়ে দিলাম যে কোথায় কি ফিল আপ করতে হবে। ভালো সরকারি প্রকল্প কাজ করছে, বিএলওরা কাজ করছে, বাড়ি বাড়ি সে ফর্ম দিয়ে আসছে, ঠিক আছে। আমাদের ফর্মটা দিয়ে গেল, ওনাকে বুঝিয়ে গেল, উনি কিছু ওনাকে বোঝালো ফর্মটা আমাদেরই ফিল আপ করতে হবে, কিন্তু লেখাপড়া জানেন না, আমরা ফিল আপ করবো। এবার এক স্বপ্ন পূরণের গল্প। খুচরো পয়সায় মেয়ের স্বপ্ন পূরণ বাবার। ৬৯,০০০ টাকার খুচরো ও কিছু নগদ দিয়ে মেয়ের জন্য স্কুটি কিনলেন এক ব্যক্তি। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার ঘটনায় শোরগোল। গ্রামে চায়ের দোকান চালিয়ে কোনো রকমের দিন কাটে বাচ্চু চৌধুরী। প্রায় ৪ বছর ধরে লক্ষ্মীর ভাড়ে তিল তিল করে টাকা জমিয়েছেন। সেই খুচরো টাকা নিয়েই চন্দ্রকোনা টাউনের গোসাই বাজারে বাইকের শোরুমে হাজির বাচ্চু। গ্রাম ভর্তি সেই খুচরো দিয়েই মেয়ের জন্য কেনেন স্কুটি। সেই টাকা গুনতে ৮ জন কর্মীর সময় লেগেছে প্রায় ২ ঘন্টা। যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন তা ৬৯,০০০ টাকার খুচরো। তা দিয়ে এক বাবা তার মেয়ের স্বপ্ন পূরণ করলেন, কিনলেন স্কুটি। চায়ের দোকান চালিয়ে কোনো রকমে দিন গুজরান হয় ওই ব্যক্তির। ৪ বছর ধরে তিল তিল করে জমাচ্ছিলেন টাকা। আজ সেই সমস্ত খুচরো পয়সা নিয়ে হাজির বাইকের শোরুমে। নাগরাকাটা বামনডাঙ্গা চা বাগানে বন দপ্তরের পাতা খাঁচায় ধরা পড়ল পূর্ণবয়স্ক চিতাবাঘ। কয়েকদিন ধরেই চিতাবাঘের আনাগোনা শুরু হয়। শ্রমিকদের নজরে আসতেই খবর দেওয়া হয় খুনিয়া রেঞ্জ অফিসে। ছাগলের টোপ দিয়ে খাঁচা পাতে বন দপ্তর। শনিবার সন্ধে সেই খাঁচাতেই ধরা পড়ে চিতাবাঘটি। বন্দি চিতাবাঘটিকে উদ্ধার করে নিয়ে যায় খুনিয়া রেঞ্জের বনকর্মীরা। যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন, অবশেষে চিতাবাঘ ধরা পড়েছে নাগরাকাটা বামনডাঙ্গা চা বাগানে। বন দপ্তরের পাতা খাঁচায় ধরা পড়ল পূর্ণবয়স্ক চিতাবাঘ। এসআইআর এর কাজে অনিয়ম, অ্যাকশনে কমিশন। ৮ জন বিএলওকে শোকজ। নির্বাচন কমিশনের বাড়ি বাড়ি না গিয়ে স্কুল পার্টি অফিসে বসে ফর্ম বিলির অভিযোগ। আগেই ডেবরার এক বিএলওকে শোকজ কমিশনের। কোচবিহার, উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর জেলার বিএলও আছেন এই শোকজের তালিকায়। কড়া বার্তা। আর তারপর এবার অ্যাকশন শুরু করলো কমিশন। এনুমারেশন ফর্ম বিলিতে বেনিয়ম, অ্যাকশন কমিশনের। ডেবরার হরিদ্রাপাঠ বিএলওকে শোকজ। তৃণমূল বুথ সভাপতির উপস্থিতিতে এনুমারেশন ফর্ম বিলি। যদিও বিএলওর দাবি তিনি কোনো অনিয়ম করেননি। ইমিডিয়েটলি বিএলও যিনি আছেন ওখানকার তাকে শোকজ করা হচ্ছে, এবং যদি সন্তোষজনক উত্তর না পাওয়া যায় তাহলে একবার যেরকম রুলস আছে সেই অনুযায়ী আমরা অ্যাকশন নেব। এগুলোকে আমরা কোনোভাবেই বরদাস্ত করছি না। ওনাকে যদি সত্যিই হয় ওনাকে আলটিমেটাম দেওয়া হবে এবং পরবর্তী ক্ষেত্রে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
আমি করছি, আপনি কি দেখছেন? ভিডিও আছে আমাদের কাছে। কোথায় বুথ সভাপতি কে ছিল? কেউ যদি পাশে এসে বসে আমি কি করব? বুথ সভাপতি বলে আমি জানি না। আমি ভিডিওতে আপনি কি দেখছেন আমার জানা নেই। আপনি কি ভিডিও দেখছেন আমার জানা নেই। আজকে সকালে এসে আমাদেরকে না দিয়ে বুথ সভাপতিকে নিয়ে, তৃণমূলের বুথ সভাপতি শেখ লুৎফর আলম, ওনাকে নিয়ে উনি কী করছেন, ওই পাড়া থেকে শুরু করছেন। তাহলে মাছপাড়া বাদ রয়ে গেল, ওনার তৈরি করা শিডিউল উনি মানছেননি। আমি যেতে বলছে যে এখন দিতে পারবো না, আর আমি খুঁজে পাইনি। অথচ ওনাদের বাড়ির যে মাছপাড়া যে আরও লোক ওনাকে খুঁজে দিচ্ছে। তো আমাদেরকে দিতে কি অসুবিধা ওনার? বুথ সভাপতি রয়েছে, আমি বলে বেশ করছি, আমি ওনাকে নিয়ে ঘুরছি, আবার এরকম করে আমরা দেবো। তাহলে উনি যদি বিএলও, উনি তো ইলেকশন কমিশনের উনি নিরপেক্ষ একজন ব্যক্তি, ওনাকে ইলেকশন কমিশন পাঠিয়েছেন। হ্যাঁ, বিএলএ থাকতেই পারে, দুপক্ষের বিএলএ হয়তো থাকবে, দুই দলের, কিন্তু বিএলও আমাদের বুথ সভাপতি তৃণমূলের একজন দলের বুথ সভাপতিকে নিয়ে বাড়ি বাড়ি ঘুরছেন কেন? মৃত ভোটারদের নামে এনুমারেশন ফর্ম দিতে জোর করার অভিযুক্ত এজেন্টদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের পথে কমিশন। অভিযুক্ত এজেন্টের বিরুদ্ধে এফআইআর দায়ের করার নির্দেশ কমিশনের। 8 জন এজেন্টের বিরুদ্ধে এফআইআর দায়ের করার নির্দেশ কমিশনের। অভিযুক্তদের মধ্যে অধিকাংশই তৃণমূল কংগ্রেসের এজেন্ট। মৃতদের নামে এনুমারেশন ফর্ম দিতে বিএলওদের বাধ্য করার অভিযোগ। কমিশনে এমন অভিযোগ জমা হওয়ার এবার কড়া পদক্ষেপ। এসআইআর আবহে ফের মৃত্যুর দাবি তৃণমূলের। পরিবারের উল্টো সুর শাসক দলের মুখে। আজ সকালে আরামবাগের মোহনপুরে অসুস্থ হয়ে বৃদ্ধের মৃত্যুর সঙ্গে এসআইআর এর কোনো সম্পর্ক নেই দাবি পরিবারের। এসআইআর নিয়ে কোনো কি আতঙ্কে ছিল? না, কিছু এসবের ব্যাপার নয় গো। উনি সব ঠিকঠাক সব সময় করে রাখতেন ওইসবের ইয়ের জন্য। কাগজপত্র সব ঠিক আছে? ঠিকঠাক ছিল। 2002 সালেও নাম আছে? হ্যাঁ, সব আছে। আমারটা ঠিক করলো, আমি কেন না, এই আমার 8 বছর বিয়ে হয়েছে বলে আমারগুলো সবই ঠিক করে রাখলো। ওইসব নিয়ে কোনো প্রবলেমই ছিল না। যেটা বাইরে যেটা খবর পাওয়া যাচ্ছে এসআইআর আতঙ্কে নাকি উনি। না না না, ওইসব এটা ভুয়ো খবর, ওটা কোনো প্রবলেমই না। উনি সব ঠিকঠাক করেই রেখেছেন। কাগজপত্রগুলো একটু করে ফর্মগুলো আগে ফিল আপ করে রাখছেন, একটা জেরক্সের ওপর আগে করছিলেন, যাতে কোনো ভুলভাল মানে আসলটাই না হয়ে যায়, সেই জন্যই। এদিকে মৃতের পরিবারের উল্টো দাবি তৃণমূলের। এসআইআর আতঙ্কেই মৃত্যু হয়েছে, নিজেদের তত্ত্বে অনড় শাসক শিবির। এখানকার মানুষের যেটা যে আতঙ্ক, এসআইআর কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে নানা রকম এ নিয়ে, কালকে এখানে সব পাশাপাশি এরাও বলতে পারবে আর কি। আর আমার তো ছোট আমার বন্ধু, ওই যে কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে কালকে ওই ফর্ম নিয়ে যে এখানে যে ইয়ে আছেন আর কি আছে, সেও এসেছিল দোকানে। এবার 2 দিন ফর্ম পায়নি, সেটাও ঘোরাঘুরি করেছে। এবার আতঙ্ক একটা। মৃত্যু নিয়ে রাজনীতি করছে তৃণমূল, পাল্টা দাবি বিজেপির। যতদিন এসআইআর চলবে ততদিন পশ্চিমবঙ্গে যতজন মানুষ মারা যাবেন সব কটাকেই এরা এসআইআর আতঙ্কে মারা গেছেন বলে চালানোর চেষ্টা করবেন। আসলে এটা বিভ্রান্তি ছড়ানোর কৌশল, এছাড়া অন্য কিছু নয়। 24 লোকসভায় 29 আসন পেলেও শহুরে ভোট বড় মাথা ব্যথা বাড়িয়েছে তৃণমূলের। উত্তর থেকে দক্ষিণ রাজ্যের একাধিক পুরসভায় বেগ পেতে হয়েছে রাজ্যের শাসক দলকে। লোকসভা ভোটের পর অভিষেক বন্দ্যোপাধ্যায় ব্রিগেডের মঞ্চ থেকেই বলেছিলেন বদল হবে। 26-এর আগে সেই বদল প্রক্রিয়া শুরু হয়েছে, আর এই রদবদলের প্রত্যাশা মতোই জুড়ে গেছে বিতর্কের গন্ধ। যারা এই নির্বাচনে পঞ্চায়েত বা কাউন্সিলর বা মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান থেকেও মানুষকে বোঝাতে অক্ষম হয়েছেন, বা তাদের নির্দিষ্ট এলাকা থেকে প্রত্যাশিত বা আশানুরূপ ফল হয়নি, একইভাবে আমরা টাউন সভাপতির বিরুদ্ধেও ব্যবস্থা নেব, মিউনিসিপ্যালিটি চেয়ারম্যানের বিরুদ্ধেও ব্যবস্থা নেব। 24 লোকসভার ফলাফল দেখে তৃণমূল স্তরে খুশির হাওয়া ছিল, কিন্তু আসন বেশি হলেও বেশ কিছু জায়গায় যে ক্ষত আছে সেটা বুঝে গিয়েছিল শীর্ষ নেতৃত্ব। সবথেকে বড় মাথা ব্যথা শহুরে ভোটে জোড়াফুলের দাপট কমে যাওয়া, সেটা মাথায় রেখেই হুঙ্কার দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বেশ কয়েক দফা আলোচনা বৈঠকের পর শুরু হয়েছে পুরসভায় রদবদল। পারফরমেন্সের নিরিখে রেড কার্ড একাধিক পুরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানকে। চুঁচুড়া ও বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যানকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। 7 দিনের মধ্যে বনগাঁ পুরসভার চেয়ারম্যানকেও পদত্যাগের নির্দেশ দিয়েছে দল। ফালাকাটা পুরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানকে পদত্যাগের নির্দেশ দিয়েছে তৃণমূল। মুর্শিদাবাদের ধুলিয়ান পুরসভার ভাইস চেয়ারম্যান বদলের নির্দেশ।
পদ হারিয়েছেন ময়নাগুড়ি পুরসভার চেয়ারম্যানও। চেয়ারম্যান বদল বারাসাত পুরসভার। প্রায় সব ক্ষেত্রেই পুরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানকে পদত্যাগের নির্দেশ দিচ্ছেন জেলা সভাপতি। আর এখানেই যত বিতর্ক। চুঁচুড়া পুরসভার চেয়ারম্যান অমিত রায় বলছেন, শীর্ষ নেতৃত্ব নির্দেশ না দিলে পদত্যাগ করবেন না। তুলছেন বিধায়কের পারফরমেন্সের প্রশ্ন। দল যদি নির্দিষ্টভাবে, আমি যেটা বললাম লিখিতভাবে, সুব্রত বক্সি বা এরা যদি আমায় জানায়, নিশ্চয়ই আমি ছেড়ে দিয়ে চলে যাবো। আমার কিছু নিয়ে আসিনি, কিছু নিয়ে যাব না। বিধায়ককে সরে যেতে হয়। তার 8,500 গোটা হার হয়েছে তার এলাকায়। বনগাঁ পুরসভার চেয়ারম্যানকে আগেও পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছিল, কিন্তু তিনি মানতে নারাজ। তাই এবার কড়া বার্তা জেলা সভাপতির। আপনাকে অবগত করা হচ্ছে, আগামী 7 দিনের মধ্যে পদত্যাগপত্র যথাস্থানে প্রদান করে দলীয় নির্দেশকে মান্যতা দেবেন। অন্যথায় দল আপনার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে বাধ্য থাকবে। এই চিঠিটা ওনার কাছে আজকে পাঠানো হচ্ছে। ময়নাগুড়ির অনন্তদেব অধিকারী পদত্যাগ করে আবার হুঙ্কার দিচ্ছেন, কাউন্সিলর পদ থেকেও ইস্তফা দেবেন। শাসক দলের এই অস্বস্তির মধ্যেই আবার বিতর্কের আগুনে ঘি ঢেলেছেন বিরোধী দলনেতা। টাকা দিয়ে করছে, আইপ্যাক টাকা নিচ্ছে, টাকা নিয়ে চেঞ্জ করছে। দলের নির্দেশে কেউ চেয়ার ছাড়ছেন, কেউ ছাড়তে নারাজ। চেয়ারম্যান বদলের এই কৌশল 26-এর বিধানসভায় তৃণমূলের শহুরে ভোটের কাঁটা তুলতে পারবে? উত্তর সময়ের হাতে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। তৃণমূল তারা কি সব জায়গায় অবস্থান বদল করেছে? কোথাও কোথাও বদল নয়, বদলায় বিশ্বাসী তৃণমূল। বিজেপি তো জোর গলায় এই অভিযোগই করছে। কোথায়? শুভেন্দু অধিকারীর জেলা পূর্ব মেদিনীপুরে 12,000 মহিলার লক্ষ্মীর ভান্ডার বন্ধ। এটার অভিযোগের পর্যায়ে নেই, কারণ তৃণমূলের পঞ্চায়েত সমিতিও খোলাখুলি মেনে নিচ্ছে ভান্ডার বন্ধ। মহিলাদের একাংশ বলছেন, বিজেপি করায় ভান্ডারে কোপ পড়েছে। লক্ষ্মীর ভান্ডার, আমি মা বোনদের বলেছিলাম, আমি লক্ষ্মীর ভান্ডার দিয়ে মা বোনদের আত্মসম্মান ফিরিয়ে নিয়ে আসবো। তারা কারো কাছে ভিক্ষা করবে না, এটা তাদের অধিকার। তাহলে এই মহিলারা কেন অধিকার হারিয়ে ফেললেন? অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার টাকা ঢুকেছে না। কতদিন ঢুকেনি? 3-4 মাস। কতদিন ঢুকেনি? কত মাস ঢুকেনি? আপনারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন না। কতদিন? 3 মাস। পূর্ব মেদিনীপুরে 2টি লোকসভা আসন, কাথি, তমলুক, দুটিতেই হারে তৃণমূল কংগ্রেস। এবার সেই জেলার পঞ্চায়েত সমিতিতে 12,000 মহিলার লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাওয়ার অভিযোগ উঠল। 1 মাস নয়, একাধিক মাস। কেন? বিজেপি করার অপরাধেই বন্ধ লক্ষ্মীর ভান্ডার, অভিযোগ ময়নার মহিলাদের। বাড়ি কোথায়? বাগচা অঞ্চলে। আচ্ছা, আপনি কি লক্ষ্মী ভান্ডার পাচ্ছেন? না। কেন? আমরা বিজেপি করি বলে আমাদেরকে দেয়নি 3 মাস। আমাদের বাগচা অঞ্চলে পাইনি, আর গজনা অঞ্চলেও পাইনি। তৃণমূলকে নিশানা বিজেপির। ময়না পঞ্চায়েত সমিতি যে কাজটা করেছে, যে ন্যাক্কারজনক কাজ করেছে, লক্ষ্মী ভান্ডার কোনো তৃণমূল কংগ্রেসের তার পার্টি ফান্ড থেকে টাকা নেই, এটা সরকারের টাকা, আমার আপনার সকলের জনগণের ট্যাক্সের টাকা। বিডিও সাহেব অলরেডি আমাদেরকে আশ্বস্ত করেছেন, নতুন এসেছেন উনি, ঠিক মতো বুঝে উঠতে পারেনি। বিজেপির অভিযোগের একটা অংশ মেনেই নিচ্ছে তৃণমূল, অর্থাৎ সরকারি টাকা মহিলাদের অ্যাকাউন্টে আসছে না। দুটো জিপিতে লক্ষ্মী ভান্ডার পাইনি, বাচ্চা জিপি, গজিনা জিপি প্রায় টোটাল বন্ধ, বাকি আদার্স জিপিতে 50-100 টাকা করে বন্ধ। তার জন্য আমরা বিডিওকে দিয়ে চিঠি করিয়েছি, জেলা থেকে আমরা চিঠি করিয়েছি। আশা করছি 1 সপ্তাহের মধ্যে লক্ষ্মী ভান্ডার ঢুকে যাবে। সেটা না হলে বিডিওর অফিস ঘেরার হুঁশিয়ারি ময়নার বিজেপি। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। ময়নায় একাধিক গ্রামে লক্ষ্মীর ভান্ডার না পাওয়ার অভিযোগ মহিলাদের। ঘটনায় সরব শুভেন্দু অধিকারী, কান ধরে টাকা আদায় করব, হুঁশিয়ারি বিরোধী দলনেতা। মঙ্গলবার বিডিওর কাছে ডেপুটেশন জমা দেবেন শুভেন্দু। সব ধর্মের, সব দলের লোক টাকা পাবে, বিডিওকে সতর্ক বার্তা বিরোধী দলনেতার। অভিযোগ করা হয়েছে গজিনা এবং বাগচা গ্রাম পঞ্চায়েতের। মঙ্গলবার ডেপুটেশন হবে, তারপরে কিরকম কান মুড়ে আদায় করতে হয় সেটা আমি দেখিয়ে দেবো। কান ধরে আদায় করব, ওটা ওদের বাপের টাকা না, সরকারের টাকা। আমরা কোনোদিন বলি না যে রেশন পাচ্ছে মোদিজির টাকা, কখনো বলি না PM কিষাণ সম্মান নিধি দিয়ে আমরা মোদিজির টাকা। ওর বাপের টাকা নাকি? হ্যাঁ, ট্যাক্সের টাকা, RBI থেকে লোন করা টাকা। সব দলের লোক পাবে, সব ধর্মের লোক পাবে, সব ভারতীয়রা পাবে। মঙ্গলবার ডেপুটেশন হবে, আপনাদের মাধ্যমে এখানকার বিডিওকে সতর্ক করে দিয়ে গেলাম, আমাকে যেন হাত না লাগাতে হয়।
দেখছেন টিভি 9 বাংলা, আপনাদের সঙ্গে আমি তন্নিষ্ঠা রয়েছি। আর এই মুহূর্তে যে খবর, ফের শহরে টাকার পাহাড়। মানব পাচারের অভিযোগে তদন্তে নেমে উদ্ধার বিপুল টাকা। ইডি অভিযানে উদ্ধার নগদ 1,01,00,000 টাকা। বাজেয়াপ্ত 2টি বিলাসবহুল গাড়ি, 2 পানশালা মালিকের বাড়ি সহ 7 জায়গায় তল্লাশি কেন্দ্র এজেন্সি। শহরে পানশালার আড়ালে দেহ ব্যবসা, নারী পাচারের অভিযোগ। গরুকে নিয়ে গরুর রচনা বলতে পারে, যার কুশীলব কিছু পাচারকারী। হাসনাবাদের একের পর এক গরু রাতের অন্ধকারে পৌঁছে গেল ক্যানিং। কয়েক কিলোমিটার তাড়া করে পাচারকারীদের ধরল জনতা। বেপরোয়া গরুর গাড়ি ধাক্কা মারল লরিতে। বর্ধমানে আবার অ্যাম্বুলেন্সের গতির ধাক্কায় কপাল জোরে বাঁচলেন পথচারী। দোকানপাট অবস্থা আস্ত ছিল না। কার্যত শীতঘুমে গরু পাচারে কেন্দ্রীয় এজেন্সি তদন্ত, কিন্তু পাচারকারীরা তো ঘুমিয়ে নেই। বাংলাদেশ সীমান্ত লাগোয়া হাসনাবাদ থেকে গরু পাচারের ছক, একেবারে সিনেমার কায়দায় গরু চোরদের তারা। গরুর মালিকরা গাড়ি নিয়ে ধাওয়া করেন, পিছু নেয় পুলিশও। উত্তর 24 পরগনা হাসনাবাদ থেকে মিনাখা পৌঁছে গার্ডরেল ভেঙে পালায় দুষ্কৃতীরা। শেষমেশ ক্যানিং অটো স্ট্যান্ড এলাকায় গরু বোঝাই বেপরোয়া গাড়ি ধাক্কা মারে লরিতে। 3 জন পগার পার হলেও 2 জনকে ধরে ফেলে পুলিশ ও জনতা। সরবেরিয়া এসে ও আবার একটা গাড়ি ওই গার্ডরেলটা আমাদের গাড়ি ওভারটেক করেছে, লাগিয়ে দিয়ে গাড়ি নিয়ে দাঁড়িয়ে ছিল। ওই গার্ডরেল উড়ে গিয়ে আমাদের গাড়িতে গিয়ে পড়লো, অবস্থা খারাপ। পুলিশের তারপর পিছনে মিনাখানা আসলো, ও ক্রস করে আসার চেষ্টা করছিল, তখন পুলিশ গাড়িকেও ফেলে দেওয়ার চেষ্টা করছিল। গরু পাচারের তদন্তে প্রথমে বিএসএফ এর কমান্ড্যান্ট সতীশ কুমারকে জালে তোলে সিবিআই। পরে ব্যবসায়ী এনামুল হককে গ্রেফতার করে ইডি। তাদের জেরা করে অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করে সিবিআই। একে একে সবাই জামিন পেয়ে যান। এই নিয়ে আদালতের ভর্ৎসনার মুখে পড়ে কেন্দ্রীয় এজেন্সি। আর এই 2025-এও চলছে এক 24 পরগনা থেকে আরেক 24 পরগনায় গরু পাচারের রমরমা কারবার। দুর্ঘটনার জেরে একটি গরু মারা যায়। আমি তখন বাড়ি যাই, বাড়ি গিয়ে দেশিকুল না পেয়ে গাড়ি যখন চলে আসে, আমি তখন এই গাড়ি নিয়ে তাড়া করি আমার এই আত্মীয় নিয়ে। আচ্ছা। এবং থানাকে ইনফর্ম করি, মিনাখা থানাকে। আচ্ছা, কোথা থেকে গরুগুলো চুরি করেছিলে? বসিরহাট থেকে চুরি করেছিলে? কটা করে চুরি করেছিলে? 4টে। বর্ধমানে আবার বেসামাল অ্যাম্বুলেন্স চালকের তাণ্ডব। বেপরোয়া অ্যাম্বুলেন্স পিষে দিল পথচারীকেই, ধাক্কা মারল দোকানে। মৃত্যু সুজন আমার রোগীর জীবনদায়ী পরিষেবার জন্য। তো এই গাড়ির যে ড্রাইভার, তারা যে মদ্যপ অবস্থায় ছিল, তাতে করে জীবন দেওয়ার জায়গা জীবন কেড়ে নেবে মানুষের। কাদের হাতে পড়ছে অ্যাম্বুলেন্স? পাচারের গরুর ম্যাটাডোরের আড়ালে কারা? 2 জেলায় তোলপাড়। অভিজ্ঞান নস্কর ও মনোদোষ পোদ্দারের রিপোর্ট, টিভি 9 বাংলা। কলকাতা থেকে সড়ক পথে আরামবাগ হয়ে যেতে চান, কিংবা পূর্ব বর্ধমান থেকে পূর্ব মেদিনীপুর, তাহলে আপনাকে মাঝে 3 কিলোমিটার হাঁটতেই হবে। রাজারহাটের সেতু ভেঙে বাস খালে পড়ায় তড়িঘড়ি আরামবাগের রামকৃষ্ণ সেতু বন্ধ করে দেওয়া হয়েছে। এমনকি অ্যাম্বুলেন্সে ব্রিজে ওঠা বারণ। বাক্স প্যাটরা টানতে টানতে তাই তিতিবিরক্ত মানুষরা বলছেন, এর থেকে ব্রিজ না থাকলেই ভালো হতো। সেই দীর্ঘশ্বাস কি প্রশাসনের কানে পৌঁছচ্ছে? এর থেকে বাঁশের সাঁকো করে দিলে মানুষ আরো শান্তিতে এবং নিরাপদে পার হতে পারতো। বিরাট হ্যারাস বলতে গেলে, আগে থেকে জানলে আমরা আসতাম না। এত লাগেজ নিয়ে সেই তো খুব কষ্ট হচ্ছে। আমরা জানতাম না তো যে এরকম অবস্থা হবে। ব্রিজ না থেকে সাঁকো থাকলে যেন ভালো হতো, এতটা ঝঞ্ঝাট পোহাতে হতো না। ব্রিজ বন্ধ, তা বলে অ্যাম্বুলেন্সে উঠতে দেওয়া হবে না? দ্বারকেশ্বরের ওপরে রামকৃষ্ণ সেতুর ভয়ঙ্কর অবস্থা। আরামবাগের পথের আরাম অনেক আগেই কেড়েছে। সেই অগাস্ট থেকে ভাঙাচোরা অবস্থা 65 বছরের এই গুরুত্বপূর্ণ সেতুর। 2 মাস সেতুতে বন্ধ করা হয়েছিল বাস চলাচল। এরপরেই বাস ধর্মঘট এবং বাস মালিকদের চাপে ভাঙা সেতু খুলে দেওয়া হয়। আর এদিকে শুক্রবার রাজারহাটে রেলিং ভেঙে বাস খালে পড়ে যায়। তাই আর ঝুঁকি না নিয়ে রামকৃষ্ণ সেতু দিয়ে যান চলাচল বন্ধই করে দিল প্রশাসন। দক্ষিণবঙ্গের 5টি জেলার গাড়ি এইখানেই থামিয়ে দেয়া হচ্ছে। আর এখান থেকে মানুষজন, অফিস যাত্রী, নিত্যযাত্রীরা নেমে ঠিক এইভাবেই হাঁটা পথে যাতায়াত করছে। আরামবাগের এই সেতু ব্যবহার করে বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, হাওড়া ও কলকাতায় যাতায়াত করা যায়। সেই ব্রিজে এখন নো এন্ট্রি।
অগত্যা ভারী ভারী ব্যাগ নিয়ে প্রায় 3 কিলোমিটার হাঁটতে হচ্ছে যাত্রীদের। চরম ভোগান্তির জেরে তাঁরা আগলহীন। আসল কাজ তো কেউ করে না, শুধু রাজনীতি হয়। রাতারাতি ব্রিজ হচ্ছে আর এটা হচ্ছে না সামান্য একটা কাজ। টোটো সেটাও বন্ধ, বাইক সেটাও বন্ধ হয়ে যাবে। তা মানুষ এভাবে হেঁটে চলে কি মানুষের তার স্বাভাবিক জীবনযাত্রায় ফিরতে পারবে? ব্রিজটাকে পাশ দিয়ে নতুন করে না তৈরি করলে ব্রিজের এরকম কন্ডিশন 12 মাস থেকেই যাবে। এটা যে কোনো মুহূর্তে ভেঙে পড়বে। এখন যা কন্ডিশন হয়ে গেছে, বহু মানুষ মারা যাবে। যে কোনো মুহূর্তে ব্রিজ ভেঙে পড়তে পারে। বিরোধীদের অভিযোগ, সেতু বন্ধ করে আসল সমস্যাটা জিইয়ে রাখা হয়েছে। 3 দিনের নাম করে 3 মাস হয়ে গেল। গয়ঙ্গচ্ছ ভাব, কোনো হেলদোল নাই। দায়ী মুখ্যমন্ত্রী নিজে, পূর্তমন্ত্রী নিজে, পৌরসভা। ব্রিজের ব্যাপারটা তো খুব তাড়াতাড়ি শেষ, কাজ চলছে, হয়ে যাবে। যত তাড়াতাড়ি হয় প্রশাসন তার জন্য সচেষ্ট আছে। এলাকাবাসীরা বলছেন, দ্রুত নতুন ব্রিজ না হলে এই সমস্যা মিটবে না। কিন্তু টাকা আসবে কোথা থেকে, তারও সংস্থান দিয়েছেন এক যাত্রী। পার্থ চট্টোপাধ্যায়ের কাছে যে টাকাগুলো গেছে, সেই টাকাগুলো সোনা দিয়ে ব্রিজ হয়ে যেত। আর দরকার নেই কিছু। সহ্যেরও একটা সীমা থাকে। আরামবাগের মানুষ আর পারছেন না। আর সেতু যদি বলতে পারতো তার নিচ থেকে কিভাবে দেদার বালি চুরি ডাম্পিং গ্রাউন্ড বানিয়ে তাকে খরচের খাতায় ফেলে দেওয়া হলো, সে কথা কি আর সামনে আসবে? আরামবাগ থেকে তন্ময় বৈরাগীর রিপোর্ট, TV9 বাংলা।